আমি আজকে এরকমভাবেই এটা রেকর্ড করতে শুরু করলাম। কেন সেটা আশা করি বুঝতে পারছেন, বা হয়তো বুঝতে পারছেন না, কেননা আমি জানি না মাইক্রোফোনে কতটা ধরা পড়ছে। কিন্তু পেছনে যদি গাড়ির শব্দের সঙ্গেও একটা গর্জনের আওয়াজ শুনতে পান, তাহলে হয়তো আন্দাজ করতে পারবেন কেন আমি কথাটা বলছি। আমি বসে রয়েছি পুরীতে। আমাদের হোটেল থেকেই পুরীর সমুদ্র সামনেই আমাদের হোটেল। সেখানেই এখন বসে রয়েছি বারান্দায়, পড়ন্ত বিকেলের আলোয়। সামনে সমুদ্র সৈকতে উট যাচ্ছে, ঘোড়া যাচ্ছে, কত লোকজন বসে রয়েছে। পুরীতে আসলে এই একটা জিনিস আমি জানি না, এবং অনেক বাঙালি এটা মনে করেন অবশ্যই, এবং আমিও মনে করি, যেটা অনেক ভিডিওতেই আপনারা শুনে থাকবেন, যে পুরীতে আসলে মনে অনেকখানি প্রশান্তি আসে। আমারও আসে। এটা বাঙালির হয়তো ধর্ম, বাঙালির রক্তে এটা ঢুকে গেছে। এবং সেইখানেই আমার একটা 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 উপলব্ধি হলো বলতে পারেন, যে আমরা আসলে কিসের সন্ধানে আমরা সবসময় ঘুরছি। আমরা কি শান্তির সন্ধানে সবসময় ঘুরছি, নাকি আনন্দের সন্ধানে? শান্তি আর আনন্দের মধ্যে পার্থক্য কতটা? আমি একসময় ভাবতাম যে আনন্দটাই হচ্ছে আসল, যে আমি জীবনে কতখানি সময় আমি যে জীবনে আনন্দ করতে পারলাম, যে অনেকখানি আমার যে কাজগুলো করছি, বা আমার বন্ধুদের সঙ্গে ঘোরা, আমার বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া, সিনেমা দেখা, বা হয়তো আমার নিজের পছন্দ মতো যেসব জিনিস করা, সে আমি পাতি গেম খেলা থেকে শুরু করে আমি একসময় আঁকতাম, ছবি আঁকতাম, গিটার বাজাতাম, গান করতাম, যেসব কাজ আমাকে আনন্দ দিত, সেই সব কাজগুলো করা। যে আমি আনন্দ কোন কোন কাজ করলে আমি আনন্দ পাবো, সেই সব কাজের দিকেই মনোনিবেশ করা। কিন্তু যদি আমি সেই সব কাজগুলোর দিকেই মনোনিবেশ করতাম, এক সময় তো জীবন সেই সব কাজের সময় কমিয়ে দেয়। তখন জীবিকা নির্বাহের জন্য আমাদেরকে কর্মসংস্থান আমাদের নিজেদের জন্য করতে হয়, কর্মস্থলে যেতে হয়। আমাদের জীবনের অধিকাংশ সময়টা তখন যায় আমাদের কর্মস্থলে। তখন মনে একটা ক্ষোভ জন্মাতে থাকে, যেরকম ক্ষোভ আমারও মাঝে মাঝে এখনও জন্মায়। আজ 15 বছর হয়ে গেছে আমার চাকরি জীবনের, তাও আমার সেই ক্ষোভটা জন্মায়, যে আমার মনে হয় আমি জীবনটা নষ্ট করছি। শুধু এই একই গতানুগতিক সেই চাকরি করে, সেই সারাদিন ধরে খেটে। হ্যাঁ, অবশ্যই আমার সংসার হয়েছে, আমাকে তো চাকরি করতেই হবে। চাকরি ছাড়া আমি আমার সংসারকে বয়ে চলার ক্ষমতা আমি কী করে পাবো? সেই জন্যে একটা কথা একটা টার্ম অনেকবার আমরা শুনেছি, ওয়ার্ক লাইফ ব্যালেন্স। ভারসাম্য বজায় রাখা। আমি জীবনের এতটা সময় আমি দিচ্ছি আমার কাজের জন্য, আর এতটা সময় দিচ্ছি আমার নিজস্ব আনন্দের ব্যক্তিগত কাজের জন্য। দুটোর মধ্যে পৃথক পৃথক সময় নির্ধারণ করা আছে। আমি যখন আমার জীবিকা নির্বাহের জন্য যে কাজ করছি, সেই সময় আমার আনন্দের কাজের কথা ভাববো না। যখন আমি আনন্দের কাজ করছি, তখন আমি জীবিকা নির্বাহের সেই গতানুগতিক বাঁধা ধরা স্ট্রেস দেওয়া কাজের কথা মনে করব না। কিন্তু এই কাজটা করা কি অতই সহজ? আমাদের মন তো আর আমাদের নিজেদের বশে সবসময় চলে না। আপনি হয়তো অনেক সময় দেখেছেন, যখন আপনি অফিসের কাজ করছেন, যখন খুব মানসিক চাপ আপনার বোধ হচ্ছে, তখন
মন নিজের থেকেই উড়ে যায় সেই সব কাজগুলোর দিকে, যে আমি এই কাজ করছি, এই সময় আমি যদি আমার নিজের মনের মতো কাজ করতে পারতাম কতটাই না ভালো হতো। আবার ঠিক একই রকমভাবে যখন আপনি আপনার নিজের মনের মতো কাজ করছেন, আপনার অবসর সময় কাটাচ্ছেন, সেই সময় আপনার মনের ভেতর হয়তো কিছু একটা অপরাধবোধ বা গিল্টি ফিলিং কাজ করছে, যে এই যে আমি এখন এই আমার নিজের মনের মতো কাজ করছি, কিন্তু আমার অনেক কাজ, আমার অফিসের কাজ অনেক কিছু পড়ে রয়েছে, সেই সবগুলো আমি আমি অবহেলা করে এইটা করছি। আমাকে পরে হয়তো আমি যে ডেডলাইন আমি মিট না করতে পারি, তাহলে আমার কি হবে? মানে আপনি কখনোই আপনি তো রোবট নন, আমরা মানুষ। মানুষের মন তো আর ওরকমভাবে একটা কম্পিউটারের ড্রাইভের মতো পার্টিশন করে দেওয়া যায় না, যে এই পার্টিশনে শুধু এইটুকু ডেটা থাকবে আর ওই পার্টিশনে ওই ডেটা থাকবে, দুটো ডেটার মধ্যে কোনো সংমিশ্রণ হবে না। কিন্তু সেটা প্র্যাকটিক্যাল নয়। সেই জন্য ওয়ার্ক লাইফ ব্যালেন্সও খুব একটা আমাদের মানে আমরা সেটা কার্যকর করে উঠতে পারি না। তো তাহলে সমাধান কি? হ্যাঁ, অনেকেই বলেছেন, ইন্টারনেটে আপনারা অনেকেই শুনেছেন, ইউটিউবে অনেকে বলেছে যে তাহলে এমন কাজ করো যে কাজ তোমাকে আনন্দ দেয়, যে কাজ মানে শুধু তোমাকে আনন্দ নয়, যে কাজের জন্য অন্যরাও তোমাকে তার জন্য পারিশ্রমিক দিতে প্রস্তুত, এবং যেটা তোমাকে আনন্দ দেয়। এই দুটো জায়গার, যেটাকে বলে ইন্টারসেকশন, আমি যদি একটুখানি অঙ্কের ভাষা প্রয়োগ করি, ভেন ডায়াগ্রাম যারা জানেন তারা বুঝতে পারবেন, যে আমরা যদি দুটি বৃত্ত আঁকি, এবং সেই বৃত্ত দুটি একে অপরের একটু গায়ে গায়ে ঠেকে রয়েছে, খানিকটা জায়গাটা তাদের দুজনের মধ্যে ওভারল্যাপ করছে, সেই যে জায়গাটা দুটো বৃত্তের মধ্যে যেটা ওভারল্যাপ করছে, সেটাই হচ্ছে ইন্টারসেকশন। তার মানে একটা বৃত্তের মধ্যে আমরা যদি লিখি যে কাজ আমাদের ভালো লাগে, যে কাজ আমরা অবসর সময়ে নিজেদের জন্য করে থাকি, এবং অন্য বৃত্তে হচ্ছে যে কাজ আমরা জীবিকা নির্বাহের জন্য করে থাকি, এই দুই বৃত্তের মধ্যে যে ইন্টারসেকশন, সেই কাজ খোঁজো এবং সেই কাজ করো। তাহলে তোমাকে এটা একটা আচ্ছা চলতি কথাই আছে, যে তাহলে তোমাকে জীবনে কোনো দিনও কাজ আসলে তোমার মনে হবে না যে আমি কোনো দিন কোনো কাজ করছি। কাজ এখানে বলতে চাইছে যে কাজ জীবিকা নির্বাহের জন্য, যেটা আমাকে আমার দায়িত্বের জন্য আমাকে করতে হচ্ছে, যেটা আমি করতে ইচ্ছুক নই কিন্তু করতে হচ্ছে, সেই রকম কাজ তোমাকে জীবনে কোনো দিন করতে হবে না। কেননা এই কাজ তুমি করতে ইচ্ছুক, সেই কাজই তুমি করছো, কিন্তু সেই কাজের জন্য পারিশ্রমিকও পাচ্ছ। এইটাই তো অনেকে বলে ইউটিউবে, কিন্তু সেটাও তো প্র্যাকটিক্যাল নয়। আপনি কটা জিনিস করতে পারেন জীবনে যেটা আপনি করতেও ভালোবাসেন, আবার তার জন্য অন্যরাও আপনাকে টাকা দিতে প্রস্তুত। অনেক কাল আগে আমরা একটা কথা শুনেছিলাম, যে নেশাকে পেশা বানিও না। আপনি অনেককে দেখবেন, অনেক যারা আর্টিস্ট থাকেন, যারা পেন্টিং করেন, আমি তো শুধুমাত্র একটা নভিস বলতে পারেন, আমি 1 বছর মাত্র আঁকা শিখেছি, 1 বছর কি 2 বছর শিখেছিলাম, আমি একটু পেন্সিল স্কেচ করতে পারি। যারা যারা আর্টিস্ট, যারা অনেক দূর পর্যন্ত শিখেছেন, ওনারাও ওনাদের নিজেদের মনের কল্পনাকে ক্যানভাসে তুলে ধরেন ঠিকই, কিন্তু সেই যে ওনাদের যে প্রতিভাটা, সেটা যখন ওনারা চেষ্টা করেন সেটা দিয়ে কিছু উপার্জন করতে, তখনই কিন্তু বাস্তবের সঙ্গে একটা নির্মম সংঘাত তৈরি হয়। কেননা শিল্পী ওনার নিজের মনের কল্পনাকে যেটা ক্যানভাসে উনি তুলে ধরতে চাইছেন, বাস্তবে এমন নাও হতে পারে যে সেই কল্পনাটার কোনো চাহিদা আছে।
শিল্পী ওনার ক্যানভাসে ফুটিয়ে তুললেন এমন এক চিত্র যেটা কেউ কিনলই না, তাহলে কি হবে? সেই শিল্পী না খেতে পেয়ে মারা পড়বে। স্ট্রাগলিং আর্টিস্ট তো এই জন্যেই বলে, কেননা আপনি যদি এমন জিনিস করেন যেটার কোনো চাহিদা নেই, তাহলে আপনাকে সেই কাজের জন্য কেউ পারিশ্রমিক দিতেও রাজি হবে না। এটাই তো সিম্পল ইকুয়েশন, না? তো তাহলে আমাদের এমন জিনিস করতে হবে যেটা বাজারে সেটার চাহিদা আছে, এবং যেই বাজারের চাহিদার অনুযায়ী সেই শিল্পী তার চিত্রশিল্পকে তুলে ধরতে শুরু করেন, তখনই সেই জিনিসটা আর নেশা থাকে না, তখনই সেটা পেশায় রূপান্তরিত হয়ে যায় আপনা থেকে। কেননা শিল্পী তো সেই শিল্পী আর তো তার নিজের মনের ইচ্ছে, তার মনের কল্পনাকে রূপ দিতে পারছে না, তাকে সেই শিল্পই ফুটিয়ে তুলতে হচ্ছে যে শিল্প বাজারে বেচবে। এরকম অনেক আগে আমার মনে হয় এরকম সমস্ত আমাদের হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রিতেও এরকম সমস্ত সিনেমা হয়েছিল, যে ওরকম যে চিত্রশিল্পী অনেক ভালো ভালো সে বানাতো, অনেক সুন্দর সুন্দর ক্যানভাসে তার ফুটিয়ে তুলতো চিত্র, কিন্তু পরে তার আর্থিক অনটন এমন হলো, তার বাড়িতে বাবা মা না খেতে পেয়ে মারা পড়ছে, এই রকম সময় সেই জন্য তাকে কী করতে হলো, তাকে হোর্ডিং রাস্তার বিজ্ঞাপনের হোর্ডিং বা আঁকার কাজ তুলে নিতে হলো। তো এইটাই হচ্ছে ব্যাপার, যে এমন আপনার জিনিস নয় সব কিছু, যে আপনি যেটা নেশা আপনি ভাবছেন যে এই নেশাকে আমি যেটা ভালোবাসি সেই জিনিসটাই গোটা দুনিয়ার ভালো লাগবে এবং তার জন্য আমাকে পারিশ্রমিক দেবে, সেটা খুবই ভুল ধারণা। মানে আমরা কল্পনার রাজ্যে সেখানেই বাস করছি। সেটা আমাদেরকে এই মার্কেট ইকোনমি বলুন বা আপনার মানে সোশ্যাল স্ট্রাকচার, সব কিছুই আমাদেরকে দিয়ে সেই জিনিসটাই করিয়ে নেয় যে জিনিসটার চাহিদা আছে বাজারে, এবং সেই চাহিদা আপনি যদি মেটাতে না পারেন তাহলে আপনারও কোনো জায়গা নেই সেই মার্কেট ইকোনমিতে, এবং আপনি না খেতে পেয়েই মারা পড়বেন, এবং আপনার সংসারও চালাবার আপনার ক্ষমতা হবে না। সেই জন্যেই আমাদেরকে কি করতে হয়, আমাদেরকে সেই জন্যেই এই ওয়ার্ক লাইফ ব্যালেন্সের মরীচিকার পেছনে সারা জীবন দৌড়ে মরতে হয়। এই চক্রবিউহের থেকে কি কোনো মুক্তি আছে? অনেক ইন্টারনেটের গুরুরা আপনাকে বলে দেবে যে হ্যাঁ মুক্তি আছে, আমার কোর্স কিনে নিন। বলে রাখা ভালো, আমি নিজেও সেরকম কিছু কিছু কোর্স কিনেছি। কেউ কেউ বলছে রিয়েল এস্টেট আপনি ইনভেস্ট করুন, আপনি অনেক শহরে নিজের রিয়েল এস্টেট এম্পায়ার গড়ে তুলুন, 2 BHK 3 BHK ফ্ল্যাট সব জায়গায় কিনে রেন্টে দিন, আপনার সেই রেন্টাল ইনভেস্টমেন্ট থেকে এত উপার্জন হবে যে আপনার আর দ্বিতীয়বার আপনাকে চাকরির দিকে মুখ ফিরে তাকাতে হবে না। কিন্তু লোকেরা সেইটা খুব সুনিপুণভাবে চেপে যায় যে এইটা করতে গেলে, এই যে এই এতগুলো শহরে রেন্টাল প্রপার্টি তৈরি করতে গেলে সেটার জন্য কতখানি মানে নিজের সময় এবং অবশ্যই তো ক্যাপিটাল ইনভেস্টমেন্ট তো আছেই, কিন্তু তাছাড়াও আপনাকে নিজেকে গিয়ে সেই সমস্ত যারা আপনার বাড়িতে আপনি যাদেরকে ভাড়া দেবেন সেই ভাড়াটেরা কেমন হবে, তাদের সঙ্গে লিজ এগ্রিমেন্ট। আমরা যারা চাকুরিজীবীরা আছি, আপনি কি বাস্তবে আপনি বলতে পারেন যে আপনি তাদের মধ্যে পড়েন যে যারা এরকম এতখানি সুনিপুণভাবে সেই জিনিসগুলো সব করতে পারবে? হ্যাঁ, আমরা লিগ্যাল হেল্প নিতেই পারি, আমরা
লয়ারকে ডেকে, কিন্তু এত কিছু করে আপনি কি গ্যারান্টি, কোনো গ্যারান্টি এই জীবনে? হ্যাঁ, অবশ্যই কোনো কিছুতেই গ্যারান্টি নেই। স্টক মার্কেটে আপনি টাকা রাখুন, টাকা ডুবে যেতে পারে। সব কিছুই, কোনো কিছুরই কোনো গ্যারান্টি নেই। সব কিছুর ওপরেই একটা করে অ্যাস্টারিস্ক দেওয়া আছে, কন্ডিশনস অ্যাপ্লাই। মিউচুয়াল ফান্ডস আর সাবজেক্ট টু ইনভেস্টমেন্ট রিস্ক, প্লিজ রিড দ্য অফার ডকুমেন্টস কেয়ারফুলি বিফোর ইনভেস্টিং। কোনো কিছুই লাইফে গ্যারান্টিড নয়, এটাই হচ্ছে ধ্রুব সত্য। কিন্তু সেই জন্যেই একটাই ধ্রুব সত্য আছে, সেটা হচ্ছে মৃত্যু। সবার জীবনে এইটা অবশ্যম্ভাবী আসবে। তাহলে কি এতখানি চিন্তা করে, এতখানি প্রেশার নিয়ে আমি এইসব যে আমি মানে বলছি যে এই এত প্রেশার নিয়ে কোনো লাভ আছে? এতখানি চিন্তা করে লাভ আছে? হ্যাঁ, আমি এই যে এইসব জিনিসগুলো বলছি, আমি নিজেও জানি যে আমি নিজেই এইসবগুলো এখনও পর্যন্ত নিজেই মেনে চলতে পারি না। কেননা এই যে এখন আমি পুরীতে বসে রয়েছি, এর 2 সপ্তাহ আগে পর্যন্ত, মানে এর গত 2 সপ্তাহ যে আমার ওপর কী প্রচণ্ড মানসিক চাপ চলেছে আমার চাকরির জন্য। এমন সাংঘাতিক ডেডলাইন চলে এসেছিলো, এবং মধ্যেখানে যে রিকোয়ারমেন্ট ছিল সেই রিকোয়ারমেন্ট পাল্টে দিয়ে আমাকে একদিনের মধ্যে আমাকে পুরো খোল নলচে পাল্টে আমাকে কোড পাল্টে ফেলতে হয়েছিল, সব কিছু সমেত। এবং তার প্রেজেন্টেশন বানিয়ে সব কিছু করে আমাকে প্রস্তুত করতে হয়েছিল আমার বসেদের সামনে, ম্যানেজারের সামনে, সবাই সামনে। কিন্তু এতই আমার ওপর স্ট্রেস গিয়েছিল যে আমার এখন পুরীতে বসে আছি, আমার পেট খারাপ হয়ে গেছে। খুবই একটা হাস্যকর জিনিস। কিন্তু সেইটা থেকেই আমার এই উপলব্ধিটা হলো যে এত স্ট্রেস নিয়ে কি লাভ আছে? সেই তো আলটিমেটলি মরতে হবে সবাইকে। আমি তো আমার স্ট্রেস নিয়ে আমি তো আমার চাকরিটা আরও ভালোভাবে, হ্যাঁ, আমি এটা খানিকটা আর্গুমেন্ট আমি দিয়েছি, অন্যদেরকেও দিয়েছি, আমি নিজেও সেটা এখনও পর্যন্ত জোর গলায় বলবো যে আমি স্ট্রেস নিয়ে কিন্তু আমি অনেক বেশি ভালো কাজ করতে পারি। অবশ্যই আমি ভালো কাজ করতে পারি। আমি এমন নয় যে আমি স্ট্রেস নিয়ে আমি পুরো পঙ্গু হয়ে বসে থাকবো, আমি ভাববো যে আমি কিছুই করতে পারছি না, আমার কি হবে। আমি সেরকম নই। কিন্তু সেই সঙ্গে আমার শরীরও তো খারাপ হয়ে গেল না। শরীর খারাপ করে কি লাভ আছে? তার চেয়ে আমি যদি চেষ্টা করি আরও অন্য দিক খোলার, যে দিকগুলো দিয়ে আমি আরও উপার্জন করতে পারি, তাহলে তো আমার সময়টা এবং আমার মনের আরও বেশি একটা, যেটা কর্পোরেট ভাষায় বলতে গেলে ইউটিলাইজেশনটা ভালো হবে, প্রোডাক্টিভ ইউজ হবে আমার সময়। হ্যাঁ, এমন নয় যে আমি করতে চেষ্টা করিনি, অনেক রকম জিনিসই আমি করতে চেষ্টা করেছি। যেরকম আমি টি-শার্ট ডিজাইন করার চেষ্টা করেছিলাম, আমি ওয়েবসাইট বানিয়ে ব্লগ লেখার চেষ্টা করেছিলাম, আরও কিছু আমি চেষ্টা করেছিলাম। মানে এখন আমি হ্যাঁ, শপিফাইয়ের অ্যাপ বানানোর চেষ্টা করেছিলাম। কিন্তু সব কিছুতেই আমি যা দেখলাম, প্রথমেই একটা জিনিস লাগে, সেটা হচ্ছে অডিয়েন্স। হ্যাঁ, শপিফাই অ্যাপের ক্ষেত্রে সেটা হয়তো নয়, কিন্তু আপনি যদি পোস্টার ডিজাইন করতে চান বা টি-শার্ট ডিজাইন করতে চান, আপনাকে অন্তত হয়তো 5,000 10,000 ডিজাইন করতে হবে। তখন হয়তো যদি সেখানেও আপনি একই জিনিস, যেটা আমি প্রথমেই শুরুতে বলেছিলাম, যে আপনি বাজারের চাহিদা অনুযায়ী যদি আপনি ডিজাইন বানাতে পারেন, তখন আপনার সেই সব ডিজাইন বেচবে। নয়তো আপনার ওই 5,000 10,000 ডিজাইন পুরো মাঠে মারা যাবে, কেউ ঘুরেও তাকাবে না আপনার দোকানের দিকে। মানে অনলাইন স্টোর আর কি, অনলাইন স্টোরে আপনার কোনো ফুটফলও হবে না, কোনো কিছু বিক্রিও হবে না, আপনার বেকার সময় নষ্ট হবে। কিন্তু অন্তত ইনভেস্টমেন্ট তো ওটাতে কিছু নেই, সেই জন্য আপনি চেষ্টা করে দেখতে পারেন। আমি দেখেছিলাম রেডবাবল, তারপরে এটসি, এই ধরনের অনলাইন স্টোর আছে, আপনি চেষ্টা করে দেখতে পারেন।
আমার সময়ের অভাবের জন্য আমি ওটা করে উঠতে পারলাম না। শপিফাই অ্যাপে আমি চেষ্টা করেছিলাম যে শপিফাইতে কী হয়, শপিফাই হচ্ছে অন্যান্য যারা সমস্ত ছোটোখাটো মার্চেন্ট আছে তারা নিজেদের ওয়েবসাইট সহজে বানিয়ে ফেলতে পারে ওই শপিফাইয়ের কিছু টুল দিয়ে, এবং তারা সহজেই নিজেদের অনলাইন স্টোর একটা বানিয়ে ফেলতে পারে। কিন্তু অনলাইন স্টোর বানানোর জন্য, অনলাইন স্টোর চালিয়ে রাখার জন্যও তো অনেক কিছু ফাংশনালিটি দরকার পড়ে, যেরকম পেমেন্ট সিস্টেম দরকার পড়ে। তারপরে আপনার ধরুন আপনি কিছু সময় হয়তো আপনার কোনো এই যে যেরকম দুর্গাপুজো এসছে, দুর্গাপুজোর সময় আপনি কিছু ডিসকাউন্ট দিলেন, নবরাত্রির ডিসকাউন্ট, দিওয়ালি ডিসকাউন্ট, এই সমস্ত ডিসকাউন্টটা প্রপারলি সেই সমস্ত আইটেমের ওপর যাতে অ্যাপ্লাই হয়, এই ধরনের সমস্ত অনেক ফাংশনালিটি দরকার পড়ে, যেগুলো অনেক অ্যাপ ডেভেলপার থাকে যারা এইটার জন্য আলাদা অ্যাপ তৈরি করে, এবং সেই অ্যাপগুলো সেই সমস্ত শপিফাই মার্চেন্টরা নিজেদের স্টোরে প্লাগইন হিসেবে তারা ইনস্টল করতে পারে, যাতে সেই আপনি যে অ্যাপ বানিয়েছেন সেইটার ফাংশনালিটিটা সেই অ্যাপের মধ্যে সেই অনলাইন স্টোরের মধ্যে ইমপ্লিমেন্ট হয়ে যাবে। কিন্তু সেই সঙ্গে সেটা তো ঠিক আছে, আপনার অ্যাপ আপনি বানালেন, হয়তো আপনার অ্যাপ চললেও হয়তো বাজারে খানিকটা, লোকের টাকা দিয়ে কিনতেও শুরু করলো। সবচেয়ে ভালো হচ্ছে যে শপিফাইয়ের অনেক অ্যাপ আছে, বেশিরভাগই অ্যাপই হচ্ছে সাবস্ক্রিপশন মডেলে চলে, মানে মাসিক একটা আপনার টাকা, যে আপনার অ্যাপটিকে কিনবে মাসিক একটা টাকা আপনার অ্যাকাউন্টে সে জমা করতে থাকবেই যতদিন সে আপনার অ্যাপ ইউজ করছে। কিন্তু তার মানে এইটা কি, তার সঙ্গে আর একটা ক্লজ জুড়ে যায় যে আপনাকেও তখন সেই অনলাইন স্টোরের যে ওনার, সে আপনাকে যে কোনো সময় আপনাকে বলতে পারে যে আমার এই ফিচারটা লাগবে, বা আমার এই ফিচারটা আপনি যেটা বলেছেন সেটা কাজ করছে না। তক্ষুনি আপনি যদি আপনার সেই ক্লায়েন্ট বলতে হবে এখানে, আপনার সেই ক্লায়েন্ট যিনি আছেন, যে সেই ই কমার্স স্টোরের ওনার যিনি, সেই ক্লায়েন্টের যা অসুবিধা হচ্ছে সেইটাকে যদি আপনি তক্ষুনি মিটিয়ে দিতে না পারেন, তাহলে উনি আপনার অ্যাপ আনইনস্টল করে দেবেন, বাজে রিভিউ লিখে যাবেন, আস্তে আস্তে আপনার স্টার রেটিং কমতে থাকবে অ্যাপ স্টোরে, এবং আপনার অ্যাপ আর কেউ ইউজ করবে না। সুতরাং আপনি যে তিমিরে ছিলেন সেই তিমিরেই ফিরে গেলেন। এবারে আপনি বলুন, আপনি যদি একটা চাকরি অলরেডি করছেন, আপনি কি তার সঙ্গে আরও টাইম দিতে পারবেন? যে যদি আপনার কাস্টমাররা আপনার কাছে থেকে সবসময় বলে যে আমার এই ফিচার চাই, আমার এই জিনিসটা কাজ করছে না, এক্ষুনি আমাকে এটা ঠিক করে দাও, এই সমস্ত দাবি তো আপনার কাছ থেকে আপনার চাকরি অলরেডি করছে। আমি যেটা এক্ষুনি বলেছিলাম যে আমার ডেডলাইনটা এত সাংঘাতিক একটা ডেডলাইন এসে গিয়েছিলো যে আমার তার জন্য স্ট্রেসে আমার 2 সপ্তাহ ধরে আমার শরীর খারাপ হয়ে গেল। তার উপরে আপনি আরও এক্সট্রা স্ট্রেস নিয়ে এরকম অ্যাপ বানাতে পারবেন? অ্যাপটা বানানো কোনো মেজর কথা নয়, অ্যাপ এখন এআই এর যুগে অ্যাপ যে কেউ বানিয়ে দিতে পারে, কিন্তু সেই অ্যাপের পেছনে যখন আপনাকে সাপোর্ট দিতে হবে, আপনি দিতে পারবেন তো সেই সময়? সেই জন্যে সেটাও আমি করতে পারলাম না। সেই জন্য এমন কিছু জিনিস খুঁজতে হবে, এমন কিছু কাজ খুঁজতে হবে যে কাজ আমি হয়তো কম টাইম দিলেও সেই কাজ আমি করতে পারবো, এবং তার জন্য আমি একটা ভালো রকম না হলেও একটা অন্তত রেসপেক্টেবল আয় আমি হয়তো যদি করতে পারি। আমি জানি না কোনখানে আমি করতে পারবো, কোন বিষয়ে এখন আমি জানি না। আমি 5 বছর ধরে এই নিয়ে আমি রিসার্চ করে যাচ্ছি, আমি এখনও পাইনি। ইন্টারনেট গুরুদের অনেক কথা শুনেছি, প্রচুর জনের কথা শুনেছি, সে দেশে বিদেশে অনেকজনেরই কথা শুনেছি, কিন্তু ওইটাই ব্যাপার না যে সবার জন্য সলিউশনটা আলাদা হবে। কেননা কোন জিনিস একজন একটা খুব পারদর্শী, সেই জিনিসটা তো ব্যক্তি বিশেষে পাল্টে যায় না।
সবাই এক জিনিসে তো পারদর্শী হলে তাহলে তো সবাই রোবট হয়ে যেত, তাসের দেশ হয়ে যেত। কিন্তু আমরা তো তাসের দেশের রাজা নই, আমরা রক্ত মাংসের মানুষ। আমাদের সবার আশা আকাঙ্ক্ষা আলাদা, আমাদের ভালো লাগা মন্দ লাগা সব আলাদা, এবং আমাদের পারদর্শিতাগুলোও আলাদা। সেই জন্য ভাবতে হবে। আমিও ভাবছি, আপনারাও ভাবুন আপনাদের কোনটা ভালো লাগে, আপনাদের কি কোন জিনিস আনন্দ দেয়। আপনারাও ভাবুন কোন জিনিস আপনারা আনন্দ দেয় এবং কোন জিনিস আপনারা ভাবেন যে আপনারা করলে কিছু অন্তত উপার্জন করতে পারবেন। আপনাদের ভাবনা চিন্তাগুলো আপনারা শেয়ার করতে পারেন, আপনারা কমেন্টে লিখে জানাতে পারেন। আর যদি আমার এরকম কথাগুলো আপনারা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবও করতে পারেন। ধন্যবাদ।